হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্যাভেজ 420 আরেকটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম। স্যাভেজ 420 যে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি, তার এই পর্যন্ত 25টা ভিডিও আমাদের দেখা শেষ। আজকে 26 নম্বর ভিডিও আমরা দেখবো। এরপর বাকি থাকবে আর মাত্র 6টা ভিডিও। তারপরে আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, নতুন কোনো সিরিজে চলে যাবে, কারণ এক জিনিস বারবার দেখতে দেখতে ভালো লাগে না। আর তাছাড়া এমসিইউর যে মেইন মজা সেটা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সাথেই শেষ হয়ে গিয়েছে। যখন আয়রন ম্যান চলে গিয়েছে তখন থেকে আমার এটার উপর থেকে ইন্টারেস্ট চলে গিয়েছে ভাই, মা কসম করে বলছি। তো এখন আমার এমসিইউ নিয়ে মোটো ইন্টারেস্ট নাই, তবে তারপরে যেহেতু শুরু করেছি এই জন্য জাস্ট শেষ করবো। আর তাছাড়া স্পাইডারম্যান আর থোরের সিনেমা আছে বলে আমি বাদ দিচ্ছি না, সত্যি কথা বলতে। তো যাই হোক, এই সিনেমাটার নাম হচ্ছে এটারনালস, যেটা বাংলা আবিধানিক অর্থ হচ্ছে চিরন্তন, বা যেটার কখনো ক্ষয় নেই বা মৃত্যু নেই। তো এই নামটা কেন দেওয়া হয়েছে একটু পরে তোমরা বুঝতে পারবে। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2021 সালের নভেম্বর মাসে। সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল প্রায় 3000 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছিল মাত্র 4000 কোটি টাকা। তো সেই হিসেবে এটা অবশ্যই মার্ভেলের লাভজনক সিনেমা ছিল না। হবেই বা কিভাবে, সবগুলো নতুন মুখ, কিন্তু সবগুলো নতুন মুখের মধ্যে সবচেয়ে ফেভারিট, আমার বাচ্চাকালের সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার, মহিলা ক্যারেক্টার রয়েছে, সরি মহিলা অ্যাক্ট্রেস রয়েছে, যার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি। তাকে এই সিনেমাতে কোনো দামই দেওয়া হয় নাই। আমি ধিক্কার জানাই মার্ভেলকে, তোদের বিরুদ্ধে আমি আন্দোলন করব। তুই অ্যাঞ্জেলিনা জোলিকে কিসের জন্য মেন চরিত্রে রাখলি না? অ্যাঞ্জেলিনা জোলি এমন একটা ক্যারেক্টার, তাকে নিয়ে যদি সুপার হিরো বানায় একটা সিনেমা বানাইতে, সেই সিনেমা ইজিলি 1 বিলিয়ন কামাতো, না হলেও 700-800 মিলিয়ন চোখ বন্ধ করে কামাতো। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির মতো একজন পার্সন কিভাবে এই সিনেমাটা করলাম এটা আমি নিতে পারছি না। আমার খুব দুঃখ এই মার্ভেলের উপর, ওয়ার্ল্ড স্টুডিওর উপর, অ্যাঞ্জেলিনার উপর আরো দুঃখ যে তুই এই সিনেমা কেন করবি অ্যাঞ্জেলিনা জোলি, তুই আমার ছোটবেলার চাইল্ডহুড ক্রাশ। তো যাই হোক, আমি এখন রাগ করতে যাচ্ছি না, এখন আমি রাগ করলে সিনেমাটা ভালো মতো এক্সপ্লেন করতে পারবো না। তো আমরা এখন মূল সিনেমায় যাবো। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে এটা দেখতেও পারো কিংবা স্কিপও করতে পারো। তো যে অ্যাপটার বিজ্ঞাপন রয়েছে সেটা হচ্ছে মোস্ট প্লে। আর মোস্ট প্লে হচ্ছে সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। আর এখানে রেজিস্ট্রেশন করলে তুমি 150 টাকা ফ্রি বোনাস পাবে। আর তাছাড়া সাইন আপ করেও এই প্রোমো কোড উইন150 ব্যবহার করলে তুমি আরো 150 টাকা ফ্রি বোনাস পেতে পারো। এবং মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস, আর দৈনিক 25% রিলোড বোনাস, আর সাথে থাকছে 10% ক্যাশব্যাক বোনাস, এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। আর এই আইপিএল এ প্রেডিক্ট করে তুমি 5 কোটি টাকা পর্যন্ত জিততে পারো। আর আমাদের পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করো, আর অসংখ্য বোনাস জিত এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এখানে এটারনালস মানে কি? চিরন্তন, বা যাদের ক্ষয় নেই। তো এই এটারনালসটাই মূলত এই সিনেমার মেইন হিরো। এবং এটারনালস হচ্ছে আমাদের পৃথিবীর মানুষ না, তারা অন্য একটা গ্রহ থেকে হাজার হাজার বছর পূর্বে আমাদের পৃথিবীতে এসেছিল, আর তারা হচ্ছে চির অমর। তো মোটামুটি 10টা এটারনালসকে আমাদের এই সিনেমাতে দেখানো হয়েছে, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। তবে এই 10টা এটারনালসের মধ্যে আমি নিজেও ছিলাম, বাট পরিচালক একরকম আমার সাথে 2 নম্বরই করে আমাকে এই পুরো সিনেমাতে একবারও দেখায় নাই। কারণ পরিচালক আমার কাছে 1 কাপ চা চেয়েছিল, কিন্তু আমি চাটা এনে দিইনি, এই আগে আমাকে সিনেমা থেকে বের করে দিয়েছে। তো যাই হোক, চলো আমরা প্রথমে 10টা যে এটারনালস রয়েছে তাদের সাথে পরিচয় হই। তো এই হিসাবে এটারনালসদের মধ্যে যে লিডার ছিল, যাকে বলা হয় প্রাইম এটারনালস, তার নাম হচ্ছে অ্যাজেক। আর হিসাবে এটারনালসদের কারা পৃথিবীতে পাঠিয়েছে? এটারনালসদের পাঠিয়েছে হচ্ছে মার্ভেলের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী যে একটা ক্যারেক্টার রয়েছে, যেটার নাম হচ্ছে সেলেস্টিয়ালস, তারা। আর যারা অ্যাভেঞ্জারের কমিক পড়েছে তারা এই সেলেস্টিয়াল সম্পর্কে জানতে পারে, বাট এই সিনেমাতে সেলেস্টিয়ালদের বোঝানো হয়েছে এরা সাইজে অনেক বড়, মনে করো পৃথিবীর চেয়েও কয়েক গুণ বড়, এবং এরা মনে করো ইউনিভার্স তৈরির পেছনে এদের ভূমিকা থাকে। এবং এদের যে জন্ম হয়, বাচ্চার জন্ম হয়, সেটা একটা গ্রহ ভেঙে জন্ম হয়। মানুষ যেমন পেটের ভেতরে জন্ম হয়, তেমন এই সেলেস্টিয়ালসরা করে কি, পৃথিবীর ভেতরে কোনো একটা বীজ বপন করে, সেই বীজটা পৃথিবী ভেঙে পৃথিবী ধ্বংস করে তারপর বড় হয় আর কি। তো বুঝতেই পারছো, এই পৃথিবীতেও সেলেস্টিয়ালস বীজ বপন করবে, এবং সেই বীজ থেকে ওই সেলেস্টিয়ালসের বাচ্চা জন্ম নেবে পৃথিবীর 12টা বাজে। আর ওটা নিয়ে এই সিনেমার কাহিনী। আর এই সিনেমাতে সেলেস্টিয়ালদের কিন্তু অ্যাকচুয়াল রূপটা দেখানো হয়েছে, কিন্তু এর আগে আমরা এইসব সেলেস্টিয়ালদের দেখেছিলাম, যেটা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি 2 সিনেমাতে, যেখানে আমাদের নায়ক স্টার লর্ডের বাবা ওই যে ওই হালার পথ খালি নতুন নতুন গ্রহতে যায়, তারপর জীবনের উৎপন্ন করে। ওই ইগোশালাও কিন্তু একজন সেলেস্টিয়াল ছিল, বাট ও মানুষের রূপ নিয়েছিল। তো যাই হোক, এবার এই সেলেস্টিয়ালরা পৃথিবীতে কিন্তু ওই গার্ডিয়ান বা এটারনালসদের পাঠিয়েছে পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য, কারণ পৃথিবীতে তখন ডেভিয়েন্ট নামে ভয়ঙ্কর একটা হিংস্র প্রাণী ছিল, আর তাদের থেকে মূলত এটারনালসদের রক্ষা করতে হবে পৃথিবীর মানুষদেরকে। আর তাদেরকে এরকমও বলা হয়েছে, পৃথিবীর মানুষ যদি মারাও যায় তাতেও তাদের কোনো সমস্যা নেই, জাস্ট ডেভিডিয়ান্সদের বা ওই প্রাণীদের তোমরা মারবে। তো এই প্রাণীদের কেন মারতে হবে, প্রাণীদের জন্ম কই থেকে হয়েছে, মানুষদের বাঁচানোর দরকার কি, পৃথিবীকে রক্ষা করার দরকার কি, এগুলো সব এই সিনেমার কাহিনীতে আমরা জানতে পারবো। তো এরপর অ্যাকচুয়াল সিনেমাটা শুরু হয় যখন আমাদের দেখানো হয় 5000 BC, মানে এখন হচ্ছে 2024 সাল, তার মানে 2024 সালেরও 5000 বছর পূর্বে, তার মানে 7000 বছর আগের সিনেমা দেখতে পাই, যেখানে মেসোটোপিয়াতে কিছু নিরীহ মানুষদের উপর ডেভিডিয়ান্সরা
হামলা করে দিয়েছে। আর ঠিক ওই সময় ইটারনালসরা সেখানে আসে এবং ডেভিডিয়ান্সদের সাথে লড়াই করা শুরু করে। আর এখানে সর্বপ্রথম আমরা রবস্টার নামে একজনকে দেখি, আর তার আসল নাম হচ্ছে ইকারিস। আর ইকারিসের শক্তিটা হচ্ছে অনেকটা সুপারম্যানের মতো, আর তাকে তুমি মার্ভেলের সুপারম্যান বলতে পারো, কারণ আমাদের ডিসির সুপারম্যানের যে পাওয়ার রয়েছে তার ভেতরেও সেম পাওয়ার রয়েছে। যেমন সে উঠতে পারে, মুততে পারে, হাঁকতে পারে, প্লাস তোমার চোখ দিয়ে লাইট বের করতে পারে। আর মার্ভেলের একমাত্র এই সিনেমাতে ডিসির সুপারহিরো সুপারম্যানকেও কিন্তু রেফারেন্স দেওয়া হয়েছে, মানে একটা বাচ্চা এই লোকটিকে সুপারম্যান বলেই ডাকে। আর এরপর আমরা দেখতে পাই মাখারি, যে প্রচন্ড জোরে দৌড়াতে পারে। আরেকজন রয়েছে কিঙ্গো, যে নিজের হাতটাকে একটা বন্দুকে পরিণত করে নিতে পারে। আর তারপর আমরা দেখতে পাই আমাদের প্রিয় ডংলিকে। সিরিয়াসলি মার্ভেলের ডংলির এন্ট্রি হয়েছে এবং ডংলির নাম হচ্ছে এখানে গিলগামেশ, এবং তার এখানের পাওয়ারটাও কিন্তু সেম ওই কোরিয়ান সিনেমার পাওয়ারই, সে প্রচন্ড জোরে পাঞ্চ মারতে পারে। আর তারপর রয়েছে হচ্ছে থেনা, যেটা আমাদের অ্যাঞ্জেলিনা জোলি। আমি বুঝলাম না অ্যাঞ্জেলিনা জোলি তোর কি টাকার অভাব হয়েছিল নাকি, তোর নেট ওর্থ আমি দেখি। অ্যাঞ্জেলিনা জোলির টোটাল নেট ওর্থ হচ্ছে 150 মিলিয়ন, মানে 1500 কোটি টাকা। তোর কি এতই টাকার অভাব পড়ছিল তুই এই থার্ড ক্লাস একটা ক্যারেক্টার নিলি অ্যাঞ্জেলিনা জোলি? না, অ্যাঞ্জেলিনা জোলি এই সিনেমাতে কম টাকাও নেয়নি, বাকি সব ক্যারেক্টারের চেয়ে সবচেয়ে বেশি টাকাই নিয়েছে। সেই সিনেমাতে $35 মিলিয়ন, প্রায় 350 কোটি টাকা নিয়েছে আর কি এই সিনেমা করার জন্য। তবে সবচেয়ে বড় কথা এটা নয়, অ্যাঞ্জেলিনা জোলিকে এখানে স্ক্রিন টাইম খুবই কম দেওয়া হয়েছে এবং খুবই বাজেভাবে প্রদর্শন করা হয়েছে, আর তাকে মনে করো যে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। তো এখানে অ্যাঞ্জেলিনা জোলির পাওয়ারটা হচ্ছে, টেনার পাওয়ারটা হচ্ছে সে খুব ভালো তরলবাজি করতে পারে, এর সাথে তার স্পেশাল কিছু পাওয়ার রয়েছে। তো যাই হোক, ইটারনালস এই পৃথিবীতে আসলো কিভাবে? তারা এসেছে একটা বৃহতাকার শিপের মাধ্যমে, যেটা নাম হচ্ছে ডুমো। আর এখানে আমরা আরো কিছু ইটারনালসদের দেখতে পাই, যেমন স্পিরিট, যে ইলুশন তৈরি করতে পারে, রিয়েলিটি স্টোনের পাওয়ার যেটা। আর তারপর আমরা পাস্টোস নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যে প্রচন্ড বুদ্ধিমান এবং তাকে তুমি এই ইটারনালস এর আয়রন ম্যানও বলতে পারো, মানে বিজ্ঞানী বড় ধরনের। আর এরপর আসে ড্রোইড, যে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। আর তারপর আমাদের ইটারনালসদের লিডারকে দেখানো হয়, অ্যাজাককে। তার পাওয়ারটা হচ্ছে সে সবার শরীরের ক্ষত ঠিক করে দিতে পারে। যারা জুজুৎসু কাইসেন দেখেছো তারা বুঝতে পারবে, মানে এই মেয়েটার কাছে মনে করো রিভার্স কার্স টেকনিক রয়েছে, সে আর কি মনে করো ইটারনালস এর শোকো। আর এছাড়া আরেকটা মেয়ে এখানে ছিল যার নাম হচ্ছে শেরশি, দেখে অনেকটা হাফ মেয়ের মতো লাগছে। আর সে ওই গল্পের অনেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, যে ম্যাটার ম্যানিপুলেশন করতে পারে, মানে যে কোনো জিনিসকে দুঃখে বা খুশিতে পরিবর্তন করতে পারে। তো যাই হোক, তারা যেহেতু 7000 বছর আগে এসেছে, 7000 বছর ধরে টানা পৃথিবীতে রয়েছে, তো যখন তাদের মিশন শেষ হয়ে যায়, ডেভিডেন্সটা মেরে ফেলে পৃথিবী থেকে, যার জন্য পৃথিবীর জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যায়, তখন তারা এক একজন এক এক জায়গায় বসবাস করা শুরু করে। এবং তারা এখন অপেক্ষায় রয়েছে কখন তাদের বস সেলেস্টেসিয়াল, যারা তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তারা আবার তাদের ফেরত ডেকে নেবে তাদের নিজেদের গ্রহ অলিম্পিয়াতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই বিংশ শতাব্দীতে সেই ইটারনালসরা একেবারে স্বাভাবিক জীবনযাপন করছে। যেমন শেরশি বর্তমানে একজন শিক্ষিকা, আর সে বর্তমানে প্রেম করছে ড্যান উইটম্যানের সাথে। আর ঠিক ওই মুহূর্তে একটা ভূমিকম্প আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখি হঠাৎ করে একটা ডেভিডেন্ট পানির উপরে উঠে এসেছে। আর এই ডেভিডেন্টকে দেখা গেল কয়েক হাজার বছর পর, কারণ তারা তো ভেবেছিল সকল ডেভিডেন্টদের তারা মেরে ফেলেছে, কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। আর এরপর আমরা দেখতে পাই শেরশি ড্যান তারা একটা পার্টিতে গিয়েছে, আর তাদের সাথে রয়েছে স্প্রাইট, অর্থাৎ সেই বাচ্চার মতো দেখতে আরেকটা ইটারনালস। তবে এখানে লক্ষ্য, সেই বাচ্চার মতো দেখতে হলেও তার বয়স কিন্তু অনেক, মোটামুটি পৃথিবীর হিসেবেই 7500 বছরের উপরে। তবে তারপরে তার শরীরের সাইজ বাড়েনি, তো এই জন্য সবাই তাকে নিয়ে ঠাট্টা মজা করে। আর এখানে লক্ষ্য, কোনো ইটারনালসেরই বয়স হয় না, তারা কখনোই বুড়ো হয় না। তবে আমরা জানি তার ইলুশন পাওয়ার রয়েছে, তো এই জন্য সে করে কি প্রাপ্তবয়স্ক মেয়েদের আকার নিয়ে নর্মালি পৃথিবীতে ঘোরাঘোরা করে। আর এইখানে আরেকটা রহস্য আমরা জানতে পারি, শেরশি আর হচ্ছে ইকারিস, ওই সুপারম্যান, তারা একসময় প্রেমে পড়েছিল এবং তারা বিয়েও করেছিল, কিন্তু আজ থেকে 3000 বছর আগে তারা আলাদা হয়ে গিয়েছে, এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, ওরা যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ করে একটা ডেভিডেন্স ওদের উপর আক্রমণ করে। তবে এটা যেমন তেমন ডেভিডেন্স ছিল না, এই ডেভিডেন্সটা মূলত গত 7000 বছরের পৃথিবীতে থাকতে থাকতে বিবর্তিত হয়ে অনেক শক্তিশালী একটা ডেভিডেন্স হয়েছে, যেটা নামও দেওয়া হয়েছে ক্রো। অন্যান্য ডেভিডেন্স যেমন শুধুমাত্র পশু ছিল, এ কিন্তু শুধুমাত্র পশু না, সে অনেক স্মার্ট ছিল। তো যাই হোক, এখানে এই ডেভিডেন্সদের সাথে লড়াই করতে করতে একটা সময় প্রায় ফেসে গিয়েছিল, বা ঠিক ওই সময়ে আমাদের সুপারম্যান ইকারিস সেখানে চলে আসে এবং এই ডেভিডেন্সদের সাথে লড়াই করে। আর এরপর আমরা শেরশির একটা পাওয়ার দেখতে পাই, যে করে কি একটা বাসকে ট্রান্সফর্ম করে ছোট ছোট ফুলের আকার দিয়ে দেয়। তো যাই হোক, সেখানে ক্রো নামের যে ডেভিডেন্সটা ছিল সে কিন্তু অনেক মার খেয়েছে, বাট আমরা তার একটা অসাধারণ পাওয়ার দেখতে পাই, যে অচমকাই নিজের ক্ষতস্থানটি ঠিক করে ফেলে নেয়, ঠিক গডজিলা -1 এর মতো। তো এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, যে ডেভিডেন্সরা তো আগে খালি কুত্তার মতো প্রাণী ছিল, এরা এখন এত শক্তিশালী হলো কিভাবে? তো যাই হোক, তখন তারা সিদ্ধান্ত নেয় ডেভিডেন্সটাকে ধরবে, বাট তার আগেই ক্রো সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে ইটারনালসরা ডিসাইড করে যে যেহেতু আবার ডেভিডেন্সদের দেখা গিয়েছে, তার মানে মানব জাতি আবারও হুমকির মধ্যে রয়েছে, এই ডেভিডেন্সদের আটকানোর জন্য আমাদের অবশ্যই সকল ইটারনালসদের আবার একত্রিত হতে হবে, কে কোথায় রয়েছে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে আবারও নিয়ে যাওয়া হয় আমাদের আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে, যে স্থানটা ছিল হচ্ছে ব্যাবিলনের, যেখানে ডেভিডেন্সরা আবার হামলা করে দিয়েছিল এবং ইটারনালসরা একত্রিত
উপস্থিত হয়ে তাদের সাথে লড়ছিল। আর তখন তাদের যে লিডার অ্যাজেক, আর সে যেহেতু প্রাইম ইটারনাল, বাকি সব ইটারনালসদের ক্যাপ্টেন, শুধুমাত্র সে ওই অ্যারিসিয়াম বা ক্যালেস্ট্রেসিয়ালদের সাথে কথা বলতে পারতো এবং সেই মূলত সকল রিপোর্ট ওই অ্যারিসিয়াম বা ক্যালেস্টেরিয়াদের দিত। তো এখানে অ্যাজেক জানায় তারা সকল ডিভিডেন্সদের মারার পরে ওই ব্যাবিলন শহর নিরাপদ হয়ে ওঠে এবং বিভিন্ন মানুষ ওখানে এসে বসবাস করা শুরু করে এবং পুরো একটা বিশাল শহর, বিশাল একটা সভ্যতার তৈরি হয়। তবে তারপরেও অ্যাজাকের মনে আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে মানুষদের নিয়ে। কারণ মানুষদের যে নেচার তার কাছে স্বাভাবিক মনে হতো না, কারণ মানুষদের মধ্যে প্রচুর উগ্রতা, ঝামেলা, হিংসা, যুদ্ধ বিগ্রহ এগুলো ছিল। তো এই জিনিসটা অ্যাজাকের একদমই পছন্দ হতো না। তো সে এই ব্যাপারে অ্যারিসিয়ামকে জিজ্ঞেস করে যে আমাদের তো পাঠানো হয়েছে মানুষদেরকে রক্ষার জন্যই, তো ওরা যে নিজেরা মারামারি করে আমরা কি এগুলো ফেরাবো নাকি? কিন্তু তখন ওই অ্যারিসিয়াম, ওই ক্যাটারস্টাইল নাকি কি, সে বলে হে বেটা, তোদের আমি ওখানে পাঠাইছি ডিভিডেন্সদের মারার জন্য। মানুষরা নিজেরা মরবে, একজন আরেকজনের পেছনে বাস দেবে কি না দেবে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের ব্যাপার ওরা বুঝুক, তোরা খালি ডিভিডেন্সের ব্যাপারটা দেখবি, আর উপযুক্ত সময় হলে তোদেরকে আমি ডেকে নেব। তবে তারপরে বুঝতে পারছো যেহেতু মানব সভ্যতার সাথে প্রায় 5000 বছর ধরে রয়েছে, এটা কিন্তু খ্রিস্টপূর্বের আগের কাহিনী, এখন থেকে 3-4 হাজার বছর আগের কাহিনী। তো তখন এই অ্যাটারনালসদের যে ওই বিজ্ঞানী পাস্টোস, সেভাবে আমি মানুষদের একটু হেল্প করবো। সে করে কি একটা স্টিম ইঞ্জিন, মানে আমাদের গাড়িতে যে ইঞ্জিনের ব্যবহার হয় বা ট্রেনে, সেই ধরনের একটা ইঞ্জিনের ডিজাইন করে এবং বলে এই ইঞ্জিনটাই মানুষদেরকে উপহার দিতে চাই যাতে মানব সভ্যতা অনেক এগিয়ে যায়। কিন্তু তখন সবার মধ্যে তর্ক লেগে যায় যে মানুষরা এখন এত রেডি হয়নি যে ওদেরকে আমরা এটাই গিফট করবো। কারণ বুঝতেই পারছো আজ থেকে 3000 বছর পূর্বের যে মানুষরা ছিল তাদের যদি স্টিম ইঞ্জিন দেওয়া হতো তাহলে তারা কোন পর্যায়ে চলে যেত। তো এর জন্য সবার কাছ থেকে একটা ডিসিশন আসে যে ওদের একটা লাঙল উপহার দিয়ে দেয় যাতে মানুষরা ভালো মতো চাষাবাদ করতে পারে। তো এখানে আমাদের জাস্ট এই থিওরিটা দেওয়া হয়েছে যে আজ পর্যন্ত বিজ্ঞানের যে উন্নতি হয়েছে তার পেছনে এটারনালসরাই দায়ী। তারাই হয়তো চুরি ছুপকে বিভিন্ন টেকনোলজি আমাদেরকে দিয়েছে। মানে বিল্ডিং এর কাম করলে হচ্ছে কামলারা আর ক্রেডিট নিলে হচ্ছে কন্ট্রাক্টর। ব্যাপারটা অনেকটা এরকম না, বিজ্ঞানীরা তো কষ্ট করে আবিষ্কার করছে, ক্রেডিট নিল এটারনালসরা। তো যাই হোক, এদিকে আবার কিছু এটারনালসরা মানুষের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল বা মানুষদের পছন্দ করতো। তো এর জন্য ড্রুইড নামে যে একজন ছিল সে তার পাওয়ার ইউজ করে মানুষদের কন্ট্রোল করার চেষ্টা করতো যাতে মানুষরা নিজেদের মধ্যে ঝামেলা না করে, যদিও এটা ওদের আইন বিরুদ্ধ ছিল। আর এরপর আমরা সার্স আর ইকারিসদের দেখতে পাই, আর ওই সময় তাদের প্রেম হয়ে গিয়েছিল। আর বর্তমানে আমরা যে দৃশ্যগুলো দেখছি এগুলো কিন্তু 3000 বছর আগের কাহিনী এবং তারা ওই সময় ক্লোজ হতে থাকে এবং বিয়েও করে নেয়। কিন্তু তারা রাশিয়ান ইউক্রেন যুদ্ধে অ্যাকচুয়ালি করেছে কিনা এই ধরনের কোনো রেফারেন্স কোনো ইতিহাসের বইতে নেই। তো যাই হোক, এরপর কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায় আর এখন বর্তমানে 20 শতাব্দীতে তারা আলাদা আলাদা বসবাস করছে এবং প্রত্যেকটা ইটারনালসই আলাদা আলাদা জায়গায় রয়েছে। বাট এখন তাদের আবার একত্রিত হতে হবে কারণ ডেভিডেন্সরা আবার ফেরত এসেছে। তো এই জন্য তারা প্রথমে যায় হচ্ছে তাদের বস অ্যাজাকের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পায়। মানে ওদের যে মেইন ক্যাপ্টেন সেই মারা গিয়েছে আর তারা ভাবে অবশ্যই কোন একটা ডেভিডেন্স তাকে হত্যা করেছে। আর ওই মুহূর্তে স্প্রাইট মনে করে তারা যেহেতু দেখেছে একটা ডেভিডেন্স যেটার নাম হচ্ছে ক্রো, যেহেতু নিজের শরীর নিজেই ঠিক করতে পেরেছে বা হিলিং পাওয়ার রয়েছে যেটা অ্যাজাকের ছিল, সম্ভবত ওই পাওয়ারটা সে অ্যাজাককে হত্যা করেই পেয়েছে। তবে তারা সবাই অবাক হয়ে যায় যে ডেভিডেন্সটা শুধুমাত্র তো একটা পশু ছিল, ওরা এত অ্যাডভান্স হলো কিভাবে। তো তোমাদের এখানে একটা কথা বলি, তুমি ইদানিং কুত্তা বিলের যে ভিডিও দেখে ইন্টারনেটে, ওদের দেখে কি কুত্তা বিলাই মনে হয় ভাই? ওদের রিয়াকশন দেখে ওরাই কত উন্নত হয়ে গিয়েছে। আজ থেকে 100 বছর করে গেলে ভাই কুত্তা বিলাইরাও কথা বলা শুরু করবে, পুরা মানুষের মতো হয়ে গিয়েছে কুত্তা বিলাই। আর ওরা তো ডেভিডেন্স, আরো বড় প্রাণী, বড় মগজ। আর অন্যদিকে আমরা দেখি সার্সি অ্যাজাকের মৃতদেহের পাশে বসেছিল আর তখনই অ্যাজাকের শরীর থেকে একটা স্পেয়ার বেরিয়ে সার্সির শরীরে প্রবেশ করে। আর এটাকে তুমি মূলত একটা জাদুর ট্রান্সমিটার বলতে পারো। এই ট্রান্সমিটারের সাথেই মূলত ওদের পূর্বের লিডার অ্যাজাক, ওদের বস অ্যারিসাম বা ওই ক্যালাস্টাসিরা নাকি কি তার সাথে কথা বলতে পারতো। তো যাই হোক, অ্যাজাক তো মারা গিয়েছে, তো এই জন্য সার্সি এখন ওদের প্রাইম এটারনাল হয়ে যায়, মানে ক্যাপ্টেন হয়ে যায়। আর কিছু সময়ের জন্য সার্সি তখন অ্যারিসেমদের দেখতে পায় আর এরপর সার্সি অ্যারিসেমদেরকে বলে আমার মনে হয় সময় হয়ে গিয়েছে, সঠিক সময়টা প্রায় এসে গিয়েছে, মানে ওদেরকে আর কি পৃথিবীতে ফেরত যাবার, প্লিজ আমাদের ডেকে নাও, এই ধরনের কোনো একটা কিছু। আর তারপর আমরা আবারও অতীতের একটা সিন দেখতে পাই যে সালটা ছিল 1521 সাল, মানে আজ থেকে মাত্র 500-600 বছর পূর্বে। আর ওই স্থানটা ছিল হচ্ছে টেকনোতিলিয়ান। আর ওই টেকনোতিলিয়ানকে বোঝানো হয়েছে এটা বর্তমান মেক্সিকো কোন একটা জায়গা যেখানে যুদ্ধ লেগে গিয়েছে এবং এখানে আমরা দেখি চারিদিকে মানুষ হত্যা হচ্ছে। তো এটা দেখে ড্রোইগ অনেক রেগে যায় এবং সে মানুষদের শান্ত করার চেষ্টা করে আর সে নিজের পাওয়ারটা ইউজ করে। বাট তখনই অ্যাজাক তাকে থামিয়ে দেয় এবং বলে দেখো, মানুষের নিজস্ব ঝামেলায় যুদ্ধে আমরা কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। আর অন্যদিকে আমরা দেখি আরেকজন এটারনাল যার নাম হচ্ছে থেনা, মানে আমার ক্রাশ অ্যাঞ্জেলিনা জোলি। সে হঠাৎ করে মনে করো যে পাগল হয়ে যায়, মানে এখানে ওকে মাথায় সমস্যা দেখানো হয়েছে, ওকে লেডি হাল্ক বোঝানো হয়েছে, যে কোনো সময় মাথার তার ছিঁড়ে যায় এবং সে করে কি হঠাৎ করে এটারনালসদের উপর আক্রমণ করে দেয়। আর আমি বুঝতে পেরেছি তেনার মাথায় কিসের জন্য মাঝে মাঝে তার ছিঁড়ে যায়। ওর দুঃখ হলো তোরা এই সিনেমা আমাকে এত ছোট চরিত্র দিল কেন, রাগ তোমার হবেই। তো যাই হোক, অনেক কষ্ট ওকে শান্ত করা হয় আর তাকে শান্ত করা না গেলে সে হয়তো বাকি সব এটারনালসদের পায়ে মেরেই ফেলতো। তো বুঝতেই পারছো থেনার পাওয়ার কিন্তু অনেক বেশি। আর এখানে তার রোগ সম্পর্কে বলা হয় তার মাদোয়ারি নামে একটা রোগ রয়েছে, যে রোগে তার ব্রেনের আইসিইউ মাঝে মাঝে মনে করো যে ডিস্টার্ব দেয়। তো যাই হোক, থেনারের যখন হুশ আসে
আসে সে জানতে পারে সে এত হিংস্র হয়ে গিয়েছিল, আমি কুত্তা খেপা খেয়ে গিয়েছিলাম। তো এটা জানার পরেও কষ্ট পায়। তারপর অ্যাজাক ডিসাইড করে থেনার তাহলে সমস্ত স্মৃতি উড়িয়ে দেবে। মানে ও যে পাগল হয়ে যায় মাঝে মাঝে, এই গ্যারান্টি কে নেবে ও যদি কারো পেছনে বাস ভরে দেয়। কিন্তু থেনা সেখানে কান্নাকাটি শুরু করে, কারণ সে তার স্মৃতিগুলো রাখতে চায়। কারণ গত 7,000 বছর ধরে রয়েছে, তার অনেক প্রিয় মানুষ ছিল, অনেকের সাথে মিট হয়েছে। তুমি চিন্তা করো, মাত্র 60 বছরের জীবনে মানুষের কত মায়া জমে, ওরা কত কষ্ট পাচ্ছে, ওদের কত স্মৃতি। তো এখানে এমন একটা ইমোশনাল দৃশ্য ছিল যেটা দেখে সিনেমা হল অনেক দর্শক ইমোশনাল হয়ে পড়েছিল আর কি। তো যাই হোক, এটা এমন একটা দৃশ্য ছিল, একটা মার্ভেল সিনেমার কাছ থেকে এরকম আজগবি টাইপের অভিনয়, এরকম আজগবি টাইপের প্রেজেন্টেশন আসলে কল্পনা করা যায় না। আর এই সিনেমাতে অ্যাঞ্জেলিনা জোলিকে ডাইরেক্ট জোকারের চরিত্র দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি হঠাৎ করে ড্রাইভ করে কি আবার প্রতিবাদে নেমে আসে এবং সে বলতে চায় থেনার স্মৃতি কেন উড়িয়ে দেওয়া হবে। আর তাছাড়া ইটারনালসরা তো আমাদের পাঠিয়েছিল মানুষদের রক্ষা করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, যাতে একটা ভালো দুনিয়া বানানো যেতে পারে। কিন্তু এখন তো এই দুনিয়াতে রীতিমতো যুদ্ধ চলছে। তো এরপর ড্রাইভ যখন নিজের পাওয়ার ইউজ করতে যাবে তখন বাকি সবাই ওদেরকে শান্ত করার চেষ্টা করে এবং নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায়। আর ওই কারণে ড্রাইভ করে কি ওদের কাছ থেকে আলাদা হয়ে যায় এবং চিরদিনের মতো চলে যায়। আর অন্যদিকে থেনা পাগলের মতো বসে থাকে, আমার কি হবে, আমি কি করব। আবার এদিকে থেনার মাথায় আরেকটা ভূত চেপে বসে। তার কাছে মনে হয় যে বাকি সব এটারনালসদের সে আলাদা। সব এটারনালস তো অলিম্পিয়া গ্রহ থেকে এসেছে, তার কাছে মনে হয় সে অলিম্পিয়া গ্রহ থেকে আসেনি, সে অন্য কোনো একটা প্রজাতি। আর এরপর আমাদের দেখানো হয় পৃথিবীতে যখন ডিভিডেন্সদের সংখ্যা প্রায় নাই হয়ে গিয়েছিল, তারপরে থেকে তো ওদের কাজ শেষ। তখন জাস্ট ওরা অর্ডার অপেক্ষায় ছিল, কখন অর্ডার করবে ওরা আবার ওদের অলিম্পিয়াতে ফেরত যাবে। মানে এই সিনেমাটি একবার পাস্টে যায়, একবার বর্তমানে আসে, অনেকটা টোকিও রিভেঞ্জার্স এর মতো। এই জন্য জাস্ট একটু সমস্যা বোঝা আর কি। আমি নিজেও বুঝতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। এর আগের বার আমি এটা এক্সপ্লেন করেছিলাম, তখন আমি খুব ভালো মতো বুঝতে পারিনি। তো যাই হোক, বর্তমানে ওরা তো আলাদা আলাদা ছিল, কিন্তু ডেভিডিয়ান্সরা যেহেতু আবার ফেরত এসেছে, ওদের একত্রিত হতে হবে। তো প্রথমে ওরা সাক্ষাৎ করতে যায় হচ্ছে কিনগুরের সাথে, আর ওকে ইন্ডিয়ান বোঝানো হয়েছে। আর সে বর্তমানে কিন্তু একজন বলিউড স্টার, সিরিয়াসলি। তো যাই হোক, এখানে কিনগো কিন্তু অনেক পছন্দের একটা লাইফ লিড করছে। একবার দিশা পাটানি, একবার ক্যাটরিনা কাইফ, ওদের সাথে নাচন কাদন নিয়ে ব্যস্ত। এছাড়া হয়তো যুদ্ধ টুদ্ধও করে। তো ওর কাছে যখন খবর জানানো হয় যে আমাদের লিডার অ্যাজাক মারা গিয়েছে এবং আমাদের আবার রিটার্ন যেতে হবে কারণ ডেভিডিয়ান্সরা আবার ফেরত চলে এসেছে, তো তখন দুঃখে পড়ে যায় এবং বলে আমি গত 100 বছর ধরে বলিউড সিনেমাতে রয়েছি, আমার এত বড় একটা পরিচয়ের সৃষ্টি হয়েছে, আমি এখন কিভাবে ফেরত যাব। আর তারপর ভ্যালর জিজ্ঞেস করে আচ্ছা তুমি এত বছর ধরে বলিউড অভিনয় করছো, কেউ তোমাকে সন্দেহ করেনি তোমার বয়স বাড়ছে না? তো তখন আমরা এখানে কিছু পুরনো সিনেমার পোস্টার দেখতে পাই। তো কিনগো এখানে যে পার্টটা খাটিয়েছে সেটা হচ্ছে কিনগোর দাদা বলিউডের নায়ক ছিল, তারপর ওর বাবাও নায়ক হয়েছে, তারপর ও নায়ক হয়েছে, এই জন্য ওদের চেহারা সবার সেম। চিন্তা কর ভাই, এভাবে তো মনে করো 1000 বছর সিনেমা করবে। তো যাই হোক, ওর যে গোপন রহস্য শুধুমাত্র আমি আর তোমরা জানি, বলিউডের কেউ জানে না। আর এখানে কিন্তু ইনডাইরেক্টলি হলিউড থেকে বলিউডকে প্রমোশন করা হয়েছে। তবে আমেরিকানরা কিন্তু বলিউড বা ইন্ডিয়ান যে অভিনেতা তাদেরকে কিন্তু এমনি এমনি নেয় না, এটা একটা বিশাল বিজনেস পলিসি। ইন্ডিয়াতে 1,500 কোটি টাকার ব্যবসা রয়েছে। এই ব্যবসাটা পাওয়ার জন্য হলিউডের যে সিনেমা পরিচালক তারা করে কি বলিউডকে দেখায় বা ইন্ডিয়ান মানুষ দেখায়। তো যাই হোক, এরপর আমাদেরকে আরেকজনকে দেখানো হয় যার নাম হচ্ছে গিলগামেশ এবং আমরা দেখতে পাই সে সাদামাটা জীবন কাটাচ্ছে। আর তার ঘরের সামনে একটা ডেভিডেন্টের মৃতদেহ আমরা পড়ে থাকতে দেখি। তার মানে সে অলরেডি জেনে গিয়েছে ডেভিডেন্টরা ফেরত এসেছে। তবে গিলগামেশ সেখানে একা ছিল না, তার সাথে সেখানে থেনাও ছিল। আর আজ থেকে 3000 বছর আগে থেনার মাথা যখন খারাপ হয়ে গিয়েছিল, মানে আমরা মাঝখানে এতক্ষণ থেনাকে যতক্ষণ দেখেছি এগুলো কিন্তু আগের কাহিনী। তো তখন থেকে সে থেনাকে নিজের কাছে রাখার দায়িত্বটা নিয়েছে। তো থেনা যখন রেগে যায়, গিলগামেশ করে কি থেনাকে ঠিক করে দেয়। আর থেনার মাথায় বারবার একটা ভীষণ আসে যে সে এর আগে অন্য কোনো একটা গ্রহে যুদ্ধ করেছে, সেই গ্রহটা ধ্বংস হয়ে গিয়েছে, সেই গ্রহটার নাম ছিল হচ্ছে সেঞ্চুরি 6। মানে এরকম একটা ভীষণ আসতে শুরু করে যে এরকম মিশনের আগে ওরা ছিল, কিন্তু কেউ ওর কথা আর কি ওরকম বিশ্বাস করে না। তো যাই হোক, এরপর সার্সি যেহেতু মনে করো যে প্রাইম ইন্টারনাল আর্মির ক্যাপ্টেন, সে করে কি আরিসেমদের সাথে সরাসরি কথা বলতে শুরু করে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমাদের থেনা এরকম স্বপ্ন দেখে। তো আরসি তখন বলে তুমি যেহেতু ক্যাপ্টেন, তোমাকে সত্য কথাই বলছি, হাজার হাজার বছর আগে আমরা আরিসেমরা ইউনিভার্সের বিভিন্ন গ্রহতে ছোট ছোট বীজ বপন করি। আর সেই বীজ থেকেই মূলত সেলেস্ট্রেসিয়ালস বা আরিসেমদের জন্ম হয়। আর আমরা গ্রহদেরকে একটা গর্ভ হিসেবে ইউজ করি। তবে ওই গর্ভে বাচ্চা জন্ম নিতে বিলিয়ন বিলিয়ন সময় লাগে। আর ওই সব বাচ্চারা যে জন্ম নেয় তাদের জন্ম নেওয়ার জন্য একটা এনার্জির প্রয়োজন হয়। আর সেই এনার্জিটা আসে হচ্ছে ওই গ্রহের যে ইন্টেলিজেন্ট লাইফ সোর্স রয়েছে, আই মিন মানুষদের কাছ থেকে ওই এনার্জিটা আসে। তো এখানে ব্যাপারটা আমি বলি, এখানে এরকম একটা থিওরি ইউজ করা হয়েছে, মানুষরা যে মারা যায় ওই প্রত্যেকটা সোল যায় হচ্ছে ওই গ্রহের ভেতরে যে বীজটা রয়েছে ওই বীজের মধ্যে। আর ওই আত্মার এনার্জি থেকে মূলত ওই বীজগুলো আস্তে আস্তে বড় হয়ে একটা সেলেস্টেসিয়ালস এর রূপ নেয়। মানে আমি যেটা বুঝলাম আর কি। কিন্তু সমস্যা হলো মানুষদের ক্রিয়েট করার সাথে সাথে সেখানে কিছু ডিভিডিয়ান্সরাও জন্ম নেয়। কিন্তু এই পৃথিবীকে মানুষদের বসবাস উপযোগী করার জন্য আমরা প্রথমে ডিভিয়েন্সদের পাঠিয়েছিলাম এই পৃথিবীতে যে ডাইনোসর বা অন্যান্য প্রাণী ছিল তাদেরকে ধ্বংস করার জন্য। তারপর মানুষদেরকে আমরা এখানে সেটেলমেন্ট করে দিই, কিন্তু পরে আবার মানুষদের জন্য ওরা হয়ে ওঠে হচ্ছে বিপজ্জনক। তো এই কারণে ওই ডিভিডেন্সদের মারার উদ্দেশ্যে ইটারনালসদের আবার এখানে পাঠানো হয়। আর সেই মানুষ থেকে বর্তমানে
সেই সেলেস্টিয়ালরা এনার্জি গ্রহণ করছে এবং এই পৃথিবী থেকে তারপর আরেকটা সেলেস্টিয়াল জন্ম নেবে, যেটার নাম হবে হচ্ছে TMO। তবে এটা জন্মের সময় সম্পূর্ণ পৃথিবী ফেটে বেরিয়ে আসবে এবং পুরো মানব জাতি থেকে শুরু করে পুরো পৃথিবীর যত প্রাণ সব ধ্বংস হয়ে যাবে। তো এই কথা জানতে পেরে সার্সি তো অবাক হয়ে যায়। আর এখানে আরিসা আমাদেরকে জানায় যে সেলেস্টিয়ালদের জন্মের সূত্রপাত বিগ ব্যাং এরও আগে তৈরি হয়েছে, বা সূর্য বা ইউনিভার্স তৈরি হয়নি তারও আগে তৈরি হয়েছে, এবং এই সম্পূর্ণ ইউনিভার্স থেকে নানান ধরনের এনার্জি সোর্স নিয়ে সেই এনার্জি সোর্স গুলোকে কাজে লাগিয়ে মূলত সেলেস্টিয়ালরা সূর্য, সোলার সিস্টেম বা বিভিন্ন ধরনের গ্যালাক্সি তৈরি করে। তো এই সিনেমার থিওরি অনুযায়ী যতগুলো সোলার সিস্টেম রয়েছে সবগুলোকে জন্ম দিয়েছে সেলেস্টিয়ালরা শুধুমাত্র তাদের বাচ্চা জন্ম দেওয়ার জন্য। তো একটা সোলার সিস্টেম শেষ হয়ে যাবে, তারা আরেকটা সোলার সিস্টেম তৈরি করবে বা ইউনিভার্স তৈরি করবে, আর এভাবে বিলিয়ন বিলিয়ন বছর ধরে মানে অনন্তকাল ধরে সেলেস্টিয়ালরা এই প্রসেসটা চালিয়ে আসছে এবং এই কাজে হেল্প করছে এটারনালসরা। আর শুধুমাত্র এই গ্রহে নয়, এর আগে অনেক গ্রহে এটারনালসরা এরকম ভাবে তাদের হেল্প করে এসেছে, তাদের মিশন কমপ্লিট করে এসেছে। তো সার্সি তখন জানায় এই পৃথিবীতেই তো আমাদের প্রথম মিশনে পাঠানো হয়েছে। তখন আরিসেম ওদেরকে একটা স্থান দেখায় যেটা নাম হচ্ছে ওয়ার্ল্ড ফোর্স, আর এই জায়গাতেই মূলত এটারনালসদের তৈরি করা হয়। তার মানে এটারনালসরা কোনো প্রাণী নয়, তারা কোনো জন্ম নেয় না, সেখানে তাদেরকে জাস্ট তৈরি করা হয় এবং তারা যখন কোনো একটা মিশন শেষ করে আসে সেই আগের মিশনের সকল স্মৃতিকে এখানে রেখে দেওয়া হয়। মনে করো ওদের সবার মাথায় মেমোরি কার্ডের মতো সিস্টেম রয়েছে, সেটাকে বের করে রেখে দেওয়া হয় এবং মিশন শেষ হয়ে গেলে সেই মেমোরিটাকে আবার রিসেট করে দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়ে ওদেরকে নতুন আরেকটা গ্রহতে পাঠিয়ে দেওয়া হয় মিশন করার জন্য। তো থেনা বা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রে যেটা হচ্ছে, সে এখনো এই আগের মিশনের কোনো ভিশন এখনো দেখতে পাচ্ছে, যেটা সেঞ্চুরি 6 নামের একটা প্ল্যানেটে সে করেছিল। তো এখন তোমার সার্সিও ক্লিয়ার হয়ে যায় যে ঘটনা কি, এবং থেনা তো ঠিক বলছে, থেনা তো এমনি এমনি পাগল হয়নি। আর এখানে সেলেস্টিয়ালরা মূলত এইসব মেমোরি এজন্যই স্টোর করে রাখে যাতে ওই গ্রহে কি কি সমস্যা ফেস করতে হয়েছে, কি কি ডেভিডেন্স রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, কি কি লড়াই করা যেতে পারে, কিভাবে ওদেরকে মোকাবেলা করা যেতে পারে, এগুলো গবেষণা করার জন্য রেখে দেয় এবং ওই আগের অভিজ্ঞতা থেকে অন্যান্য গ্রহগুলোকে কিভাবে হ্যাবিটেন্ট বানানো যায়, মানে নতুন সৃষ্টি করা যায়, এগুলো সব কাজে লাগে। তবে এখানে আমরা যেটা বুঝলাম যে এইসব সেলেস্টিয়ালরা কিন্তু ডাইরেক্ট সৃষ্টিকর্তা নয়, এরা মনে করো যে সৃষ্টিকর্তার পরে সর্বোচ্চ শক্তিশালী কোনো একটা প্রাণী বা সর্বোচ্চ শক্তিশালী কোনো একটা টাইটান বা শক্তি, যারা ইউনিভার্স সৃষ্টি করার ক্ষমতা রাখে এবং সেখানে বিভিন্ন গ্রহে তারা বীজ বপন করে তাদের বাচ্চার জন্ম দেয়। কিন্তু ওদেরকে ডাইরেক্ট সৃষ্টিকর্তা বোঝানো হয়নি, কারণ পৃথিবীতে ডাইনোসর আগে থেকে ছিল এবং ওই ডাইনোসরদের মারার জন্যই কিন্তু ওরা ডিভিডেন্সকে পাঠিয়েছিল যাতে এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্য হয়। তো বুঝতে পারছো ডাইনোসরটা সৃষ্টিকর্তার তৈরি ছিল, এরকম একটা কিছু। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিনেমা তোমরা 100 বার দেখেছো, 100 ভাবে দেখেছো, বাট আমি নিজে বুঝে বুঝে দেখার চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস রিসার্চ করে। আমার রিসার্চে ভুল হতে পারে, আমি অত বালসালবার জ্ঞানী নই যে আমার রিসার্চে ভুল হবে না বা বোঝায় ভুল হবে না। তো যাই হোক, এতগুলো সত্য শোনার পরে সার্সির পায়ের নিচ থেকে মাটিতে একদম সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এবং বাকি লোকেরা যখন এই জিনিস জানতে পারে ওরাও তো শকড হয়ে যায়, বিশ্বাসই করতে পারে না যে এটা কি হলো। আর তখন কাংলু মানে সেই বিজ্ঞানী তার ভ্যালিড কারণকে জানায় যে ভাই তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি আমাদের স্পেসশিপটা উঠাই এবং পৃথিবী যেহেতু ধ্বংস হতে চলেছে, এখানে যেহেতু একটা নতুন সেলেস্টিয়াল জন্ম নেবে, TMO, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু ইকারিস তখন বলে আমাদের সুপারম্যান, এই পৃথিবীর বিভিন্ন কোণে এখনো তো আমাদের বেশ কিছু এটারনালস রয়েছে, আগে ওদেরকে আমাদের এক জায়গায় করতে হবে, তারপরে আমরা এখান থেকে যাই। তো সেই হিসেবে ওরা যায় হচ্ছে অ্যামাজনের একটা জঙ্গলে, যেখানে আমরা একটা বড় সেটেলমেন্ট দেখতে পাই, যেখানে মানুষরা একটা গ্রাম বানিয়েছে থাকছে। আর সেখানেই আমরা দেখতে পাই ড্র্যাককে, মানে যে ঝামেলা পছন্দ করতো না, এবং ও এখানে কিছু মানুষদের সাথে আলাদা করে ছোট একটা বসতি বানিয়েছে, এখানে খালি শান্তি আর শান্তি। তো ড্র্যাককে যখন এই কথাগুলো জানানো হয়, ও তো খুব প্রচুর মাইন্ড করে এবং না বলে দেয় এবং বলে তোমাদের সাথে আমি কাজ করতে ইচ্ছুক না, এবং ওই নিয়ে রাগ হয় যে আমাদের এতদিন ধরে মিথ্যা কথা বলা হয়েছিল, আমাদেরকে ইউজ করা হচ্ছিল, তবে এত হাজার বছর ধরে। আর এদিকে আমরা জানতে পারি স্প্রাইট নামের ওই মেয়েটি বাচ্চাদের মতো, সে আবার ইকারিস সুপারম্যানকে পছন্দ করতো এবং সে বলে যে ডেভিডেন্সরা আবার হামলা করেছে, আমাদের কাজও কিন্তু এখনো শেষ হয়নি। আবার ঠিক ওই মুহূর্তে থেনার মাথাটা খারাপ হয়ে যায় এবং সে নিজের সঙ্গীদের সাথে আবার লড়াই করা শুরু করে দেয়। বাট গিলগামেশ ওর প্রেমিক আর কি, ওকে শান্ত করে নেয়। আর এরপর আমরা একটা চরম ফাইট দেখতে পাই। আর অন্যদিকে আমরা দেখি সার্সি করে কি তার পাওয়ার দিয়ে একটা ডিভিডেন্টকে গাছের আকারে বানিয়ে দেয়। সে বুঝতে পারে যে আমার পাওয়ার তো অনেক রে, এটার মানে হচ্ছে আমি যে কোনো বস্তুকে, আমি যে কোনো প্রাণীকেও পরিবর্তন করে দিতে পারবো। আর ওইদিকে আমরা দেখি গিলগামেশ এবং ওই ডেভিডেন্টদের বস ক্রো, তারা দুজনে ফাইট করছে এবং এক পর্যায়ে ক্রো করে কি গিলগামেশকে ধরে তার সম্পূর্ণ পাওয়ারটা নিয়ে নেয় এবং ক্রোয়ের আকার ধীরে ধীরে আরো চেঞ্জ হতে থাকে এবং এরই সাথে সে গিলগামেশের ওই যত মেমোরি আছে সেটা দেখতে পারে এবং ও বুঝতে পারে যে সেলেস্টিয়ালসরা এটারনালদের বানিয়েছে এবং ডেভিডেন্টদের বানিয়েছে এবং ওদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। কিন্তু ক্রো যেহেতু ডেভিডেন্ট আর ও যেহেতু নিজের প্রজাতির পক্ষেই কথা বলবে, তো ক্রো তখন ওদের সবাইকে বোঝায় যে এই পৃথিবীর এবং আমাদের সবার কমন শত্রু কিন্তু ওই সেলেস্টিয়াল, আর এই কথা বলে ওদিকে থেকে চলে যায় আর গিলগামেশ এখানেই মারা যায়। আর তখন সার্সি ড্রাইককে জিজ্ঞাসা করে তুমি তোমার মাইন্ড পাওয়ার ইউজ করে কোনো কি সেলেস্টিয়ালকে কন্ট্রোল করতে পারবে? মানে বুঝতে পারছো, ওরা সবাই বুঝতে পেরেছে যে সেলেস্টিয়ালই হচ্ছে আসল ভিলেন। তো তখন ওরা জানায় না, সেলেস্টিয়াল অনেক বড় একটা প্রাণী, ওদের থেকে শুরু
শুরু করে সবকিছুই বড়, মগজের কথা বলছি। তো অত শক্তি আমার কাছে নেই, বাট আমাকে যদি হালকা জিনসিং খাওয়ানো যায় হয়তো আমি পারতে পারি। তবে আরেকটা বুদ্ধি রয়েছে, পার্থোস আমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারে। বাট পার্থোস এখন কোথায় রয়েছে? ও তো অনেক বছর আগে মানুষদের উপর হাল ছেড়ে দিয়েছিল যখন হিরোশিমায় আমেরিকা বোম বাস্টিং করেছিল। আর সে বর্তমানে শিকাগোতে রয়েছে, তার একটা ফ্যামিলিও রয়েছে, মানে সেই বিজ্ঞানীটা আর কি। তো যাই হোক, এই হালাকে আমরা দেখি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শালা যেহেতু আমেরিকা থাকে, আমেরিকাতে গিয়ে একটা পোলাকে বিয়ে করে সুন্দর সংসার তৈরি করেছে, মানে হোমোসেক্সুয়াল দেখিয়েছে। তো এই ব্যাপারে আমরা বেশি কিছু কথা বলবো না। ওর পাশা, ওর প্যানিস, ও কি করবো ওর ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এরপর আমরা গল্পে ফোকাস করবো। আমরা দেখতে পাই এটারনালস তার সাথে গিয়েছে সাক্ষাৎ করার জন্য, আর সেখানে একটা বাচ্চা ইকারিসকে দেখে, এটার কি আমাদের মনে করো হোমোসেক্সুয়াল বিজ্ঞানী, এটারনালস ওরই ছেলে, ও ইকারিসকে দেখে বলে, আরে ভাই তুমি তো সুপারম্যান, তোমার কয়েকটা ভিডিও আমি দেখছি। তো মার্ভেলে এই জায়গাটাতেই সুপারম্যানকে আর কি তোমার রেফারেন্স করা হয়, তবে টিটকারি করা হয়নি। তো যাই হোক, ওরা সবাই মিলে ওই পার্টোসকে সবকিছু বুঝে বলে এবং পার্টোস ওদের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এরপরে তারা ইরাকে উপস্থিত হয় এবং সেখানে তারা একটা হিস্ট্রিক সাইডে পৌঁছায়। তো অ্যাকচুয়ালি দুনিয়ার সবাই মনে করতো এটা কোনো একটা হিস্ট্রিক সাইট, বাট অ্যাকচুয়ালি এটার নিচে ওরা ওদের স্পেস ক্রাফটে লুকিয়ে রেখেছিল, যেটা নাম ছিল ডিমু, এবং ওরা এটা 7000 বছর আগে এখানে রেখেছিল। তো এই স্পেস শ্যাপের মধ্যেই আমরা মাকারি নামে সেই ইন্টারনালসকে দেখতে পাই। মানে সে এখনো বাইরের দুনিয়াটা দেখেনি, সে এতদিন ধরে শিপের মধ্যেই ছিল। আর ওখানে আমরা থেনার হাতে একটা তরল দেখতে পাই, যেটাকে স্প্রাইট বলে। এটা তো এবনি ব্লেড। তো এবনি ব্লেডের কিন্তু অনেক পাওয়ার, এবং এই সিনেমাতে এবনি ব্লেডের কোনো ক্ষমতা বা ইউজ দেখানো হয় নাই, বাট পোস্ট ক্রেডিট সিন শেষ হবে এই এবনি ব্লেডের কথা দিয়ে আর কি। তবে এর সম্পর্কে ছোট্ট যেটা বলা হয়েছে যে এই এবনি ব্লেডটা নাকি কিং আর্থারের তলোয়ার। আবার এদিকে আমাদের যে বিজ্ঞানী এসেছে, ফ্রাথোস, সে তার বুদ্ধির সাহায্যে একটা সাইন্টিফিক মাইন্ডের জন্য একটা উপায় বানিয়ে ফেলে, যেটা নাম হচ্ছে ইউনিমাইন্ড। অর্থাৎ প্রত্যেকটা ইটারনালসের শক্তি একত্রিত করে তারপর তারা এই পৃথিবীতে যে ক্যালাস্ট্রেসিয়ালটা জন্ম নিচ্ছে তাকে আটকে দেবে। কিন্তু এরই মধ্যে নিজেদের মধ্যে তাদের তর্ক লেগে যায়, কারণ কিনগো মনে করতে থাকে যে ক্যালাস্ট্রেসিয়ালকে মারতে গিয়ে যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, কারণ পৃথিবীর কোরেই তো ওই ক্যালাস্ট্রেসিয়ালটার জন্ম নিচ্ছে। কিন্তু আমার দুঃখ হলো পৃথিবীর মানুষ এত উন্নত হয়েছে, এত কয়লা খনি খুঁজলো, এত স্বর্ণ খনি খুঁজলো, কল গাড়তে গিয়ে এত পাইপ দিলাম, এই ক্যালাস্ট্রেসিয়ালের সাথে একটু সোয়াও লাগলো না। একটা কলের পাইপ, একটা সাবমার্সেলের পাইপ তো ক্যালাস্ট্রেসিয়ালের পিছন দিয়েও যেতে পারতো। তো যাই হোক, ওদের এক একজনের এক এক মত। আরেকজন বলে হচ্ছে আমরা যদি এই মিশনে ব্যর্থ হই তাহলে তো অ্যারিসাম আমাদের উপর রেগে যাবে। তো এখানে অ্যারিসাম আর ক্যালাস্ট্রেসিয়াল মেবি সেম থিং। অ্যারিসিয়াল হয়তো বাপ প্রজাতি যেগুলো সেগুলোকে বলা হয়, আর ক্যালাস্ট্রেসিয়াল হয়তো বাচ্চা টাচ্চা হবে। আমি শিওর না, কিন্তু তোমরা কমেন্টে লিখে দিও, তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ এমসিইউতে। তো যাই হোক, ইকারিস মূলত ক্যালাস্ট্রেসিয়াল বা আরিসেমদের পক্ষে ছিল এবং সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে দেখা দেখি কিঙ্গও বেরিয়ে যায়। আর এরপর আমরা আমাদের সুপারম্যান ইকারিসকে দেখতে পাই, যাকে আমরা তো এতক্ষণ নায়ক মনে করেছিলাম, অনেক ভালো একটা মানুষ। কিন্তু এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই যে এই শালা অরিজিনালি শয়তানের খালা যায় কি ভাই। ও যখন প্রাইম ইন্টারনাল বা অ্যাজাকের সাথে দেখা করতে গিয়েছিল, তখন অ্যাজাকের কাছ থেকে সম্পূর্ণ সত্যটা জানতে পারে যে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ভেতর থেকে একটা ক্যালাস্ট্রেসিয়াল জন্ম নেবে। তো এই জন্য এই ক্যাপ্টেন তখনই সিদ্ধান্ত নিয়েছিল তারা ক্যালাস্ট্রেসিয়াল বা আরএসএম এর বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ইকারিস তো আরএসএম কে প্রচন্ড মানে এবং তারও ইচ্ছা ছিল ভবিষ্যতে সে আরো শক্তিশালী হবে, বড় একটা ক্যাপ্টেন হবে। পৃথিবীর মানুষ মরুক বা বাঁচুক তার কিছু যায় আসে না, কারণ পৃথিবীর কোনো মেয়ে আজ পর্যন্ত তার একটা প্রেমের অফার অ্যাকসেপ্ট করে নাই। তো এই কারণে পৃথিবীর উপর রাগ, তো এই কারণে তারা এজাকের সাথে বনিবনা হয় না। আর তারপর তারা এমন একটা স্থানে যায় যেখানে আমরা অনেক ডেভিডেন্সদের দেখতে পাই। আসলে ইমার্জেন্সির সময় চলে এসেছে, আর টিয়ামট বা পৃথিবীর ভেতরে যে ক্যালাস্ট্রেসিয়ালটা রয়েছে সেটাও খুব শীঘ্রই জ্যান্ত হয়ে যাবে, যেটা বর্তমানে পৃথিবীর কোর বা মাঝখানে রয়েছে। আর পৃথিবী আস্তে আস্তে ভেতর থেকে প্রচুর গরম হয়ে উঠছে এবং উপরের বরফগুলো গলে পড়ছে। আর এই কারণে বরফের মধ্যে যেসব ডেভিডেন্টরা লক্ষ লক্ষ বছর আগে থেকে চাপা পড়েছিল তারা বেরিয়ে আসছে। আবার এদিকে ইকারিসে বুঝে যায় যে অ্যাজাক তো তার কথা শুনবে না, তাদের লিডার। তো এ কারণে সে করে কি, অ্যাজাককে ওই ডিভিডেন্সদের মধ্যে ফেলে দেয় যে মশালি তুই দুনিয়ার মানুষের চিন্তা করিস, তোর চিন্তা করবে কে? তো অ্যাজাক এখানেই মারা যায়। আর তারপর সে করে কি, অ্যাজাককে মারিয়ে অ্যাজাকের ডেড বডিটা নিয়ে ওর বাড়ির সামনে গিয়ে রেখে দেয়। আর এরপরে কিন্তু সার্জিকে অ্যাজাকের মৃতদেহটা খুঁজে পেয়েছিল। তো এখানে আমরা বুঝতে পারি ইকারিসকে আমরা যত ভালো মনে করেছিলাম ওই শালা অত ভালোও নয়, ও অ্যাকচুয়ালি শয়তানের খারাপ জিল কি ছিল, আছে, থাকবে। তো যাই হোক, এদিকে কিন্তু ওই টাইমটা অনেক এগিয়ে আসছে, মানে ওই পৃথিবীর ভেতর থেকে ওইটা জন্ম নেবে, নতুন একটা ক্যালাস্ট্রেসিয়াল। তো এরপর পার্টোস বিজ্ঞানী তখন মাকারিকে এটা দেখার জন্য পাঠায় যে ওই ইমার্জেন্সিটা কোথায় হবে। মানে বুঝতেই পারছো, মানুষের ডেলিভারি দিতে এক জায়গায় দেওয়া হয়, কিন্তু এখানে পৃথিবী যেহেতু প্রেগনেন্ট, চিন্তা করো প্রথম কোনো সিনেমা যেখানে আমরা পৃথিবীকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাচ্ছি, তো পৃথিবীর ওইটা কই দিয়ে বাচ্চা বেরোবে। তো এটা দেখার জন্য মাকারিকে করে কি, পার্টোস পাঠায় যে দেখতো পৃথিবীর অমুক জিনিসটা কোন জায়গায়। তো মাকারি তখন পুরো পৃথিবী ঘুরে বেড়ায় এবং ফাইনালি পৃথিবীর সেই স্থানটা খুঁজে পায়, পৃথিবীর লজ্জাস্থান, এবং এটা ইন্দোনেশিয়ার আশেপাশের একটা অগ্নিগিরিতে রয়েছে। আর অন্যদিকে সার্সি দেখে নেয় যে ইকারিসের লড়াই করার জন্য রেডি হচ্ছে, আর সে প্রথমেই পার্টোসের সেই নতুন ডিভাইসটা ধ্বংস করে ফেলে, যেটার সাহায্যে ইউনিমাইন্ড তৈরি করবে ওরা, মানে সবগুলো ইটারনালস এর মাইন্ডটা এক জায়গায় করে ওই আরিসমের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ইকারিস ওদেরকে সাবধান করে দেয় যে আমাকে যে আটকাতে আসবে তাকে কিন্তু আমি মেরে ফেলবো, এবং এই
ইমার্জেন্সটা হয়েই ছাড়বে, মানে ওই ক্যালিস্টেসিয়ার জন্ম হয়েই ছাড়বে। আর তখন ওই স্প্রাইট নামের বাচ্চা মেয়েটা ওর সাথে চলে যায়, যে ইকারিসকে অনেক ভালোবাসে। আর অন্যদিকে কিনগো, সেও আর বাকি সব এটারনালসদের সাথে থাকতে চায় না, কারণ সে একখানা ডেভিডেন্সকে গাছে পরিণত করে দিয়েছে। তো ওটা ছোট প্রাণী ছিল সম্ভব, কিন্তু এত বড় একটা প্রাণী বা ক্যালিস্টেসিয়াকে সে কিভাবে থামাবে বা আটকে দেবে। তো এইভাবে ওদের গ্রুপের ভাঙন শুরু হয়। কিন্তু তখনই ক্যালাটোস একটা হয়তো লজিক নিয়ে আসে তাদের কাছে এবং বলতে থাকে, দেখো সেরসের শরীরে যে স্পিয়ারটা রয়েছে, যেটা ওই যে ক্যালিস্টেসিয়া বা অ্যারিসেমদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করা হয়, সেটা সাহায্যে অ্যারিসেমদের সাথে কথা বলবে এবং প্রত্যেকটা ইটারনালসকে এক জায়গায় করতে পারবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। আর তারপর তারা সবাই বেরিয়ে পড়ে যে ওই ক্যালিস্টেসিয়াকে জন্ম হওয়া থেকে আটকাবে, পৃথিবীর বাচ্চা বসে আটকে দেবে। কিন্তু অবশ্যই ইকারিস তাদেরকে বাধা দিতে আসবে এবং তাই হয়। এবং এখানে আমরা একটা ধুন্ধুমার অ্যাকশন সিন দেখতে পাই। তবে এখানে ইটারনালসরা একা ছিল না, এখানে তৃতীয় পক্ষ হিসেবে ডেভিডেন্সরাও চলে আসে। আর এখানে আমরা ডেভিডেন্সদের লিডার ক্রোকেও দেখতে পাই। আর কো মুখোমুখি হয় আমার অ্যাঞ্জেলিনা জোলির সামনে। আর তারপর আমাদের অ্যাঞ্জেলিনা জোলি বা থেনা আবার মনে করে পাগল হয়ে যায় এবং ক্রোকে একেবারে মেরেই ফেলে। আর অন্যদিকে স্প্রাইট তখন সার্সিকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ তুমি তো জানোই ইকারিস যে দিকে থাকবে স্প্রাইটও সেই দিকে থাকবে। কিন্তু তখনই ড্রাইক চলে আসে এবং সার্সিকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে সেই বৃহদাকার ক্যালেস্ট্রিয়াল টিয়ামট কিন্তু তার ঘুম থেকে জেগে ওঠে এবং সাইজটা অনেক বড় হয়ে যেতে থাকে এবং পৃথিবীর গর্ভ থেকে বের হতে থাকে। আর তখন সার্সি লেগে পড়ে টিয়ামটকে একেবারে জমিয়ে দেওয়ার জন্য। আর তখন এই গল্পের মোটামুটি ভিলেন ইকারিস তখন সেখানে চলে আসে এবং সুযোগ বুঝে সার্সিকে সে হত্যা করবে, মানে প্রায় ইচ্ছা করলে হত্যা করতে পারবে, কিন্তু কাছে গিয়ে আর হত্যা করতে পারে না। তার মাথায় সেই পূর্ণ স্মৃতিগুলো আসে যে কিভাবে সে সার্সিকে অনেক ভালোবাসতো, বিয়ে করেছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছে। তো যখন এটা ভেবে স্তব্ধ হয়ে রয়েছে, ওই সুযোগে সার্সি করে কি তার নিজের কাজে মন দেয় এবং প্রাটোসের সেই টেকনোলজি অনুযায়ী সে একটা ইউনিক মাইন্ড তৈরি করে ফেলে এবং প্রত্যেক পাওয়ারকে একত্রিত করে নিয়ে সেই এনার্জিটা দিয়ে সেই বৃহৎ আকারের ক্যালিস্টেসিয়ালটাকে একবারে জমিয়ে দেয়। আর এই ঘটনার পরে ইকারিস মনের দুঃখে কান্নাকাটি শুরু করে যে আরিসাম তো আমার পেছনে বাঁশ দিয়ে খাড়া করে দেবে, আর মালিক পক্ষের সাথে বেইমানি করেছে, বেতন তো কেটে রাখবে, সামনে ঈদ, বোনাসও পাবো না। আবার এদিকে প্রেমিকাও মন খারাপ করে, প্রেমিকাকেও তো মেরে ফেলা যায় না। তো এই মনের দুঃখে ইকারিস করে কি যে শালার এই জীবন রাখবোই না। আমরা নর্মালি বিষ খাই বা ছাদ থেকে পড়ে যাই মনে করো সুইসাইডের জন্য, কিন্তু ইকারিস সুইসাইড করার জন্য চলে যায় একেবারে সূর্যে। আর অন্যদিকে আমরা দেখি সার্সের এই ঘটনা করার পরে তো শরীরের প্রচুর শক্তি গিয়েছে, তবে অবশিষ্ট এখনো কিছু শক্তি রয়েছে। আর তখন স্প্রাইট ইকারিসকে যে পছন্দ করতো সে বলে যে আমাকে প্লিজ তুমি মানুষে পরিণত করে দাও, আমি 7000 বছর ধরে বেঁচে থাকতে থাকতে আমি বিরক্তি হয়ে গিয়েছি, আর তাছাড়া আমি বাচ্চাদের মতো দেখতে আমি বড় হচ্ছি না। মানে এখানে উল্লেখ এটারনালস যে সাইজের থাকবে সে ওই সাইজেরই থাকবে। তো সার্সি ওকে মানুষে পরিণত করে দেয়, যেহেতু ক্যাপ্টেন ছিল। মানে মূল কাহিনী ঝামেলা শেষ। তো এরপর হ্যাপি মুভমেন্ট আমরা দেখতে পাই, সকল এটারনালসরা একত্রিত হয়েছে, শান্তিতে বসবাস শুরু করেছে। স্প্রাইট একটা স্কুলে ভর্তি হয়েছে, আর কিনগো তার বলিউডের স্বপ্নটা বজায় রেখেছে। কিনগো মানে আমাদের নায়ক। আর সার্সি তখন তার নতুন বয়ফ্রেন্ড জন স্নো এর সাথে সাক্ষাৎ করে। আর তার নাম বলার কারণ হচ্ছে বুঝতে পারছে ভবিষ্যতে তার একটা ভূমিকা থাকবে, আর তার আরেকটা কোড নাম রয়েছে ডেন উইথম্যান। তো যাই হোক, এখানে ডেন সবকিছু জানতে পেরে যায় ইটারনালসদের ব্যাপারে, সার্সি এটা বলেছে। তো এই গল্প শুনে ডেন নিজেও তার পরিবারের একটা রহস্যের কথা জানাতে চায়। আর ওই মুহূর্তে একটা বৃহদাকার সেলেস্টেসিয়াল চলে আসে পৃথিবীর সামনে, আরিসাম। আর সে সার্সিকে তার কাছে নিয়ে বলে, তোরা কামডা করলি কি, তোরা তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তো এখানে সার্সি পুরো বিষয়টা বোঝায় যে এই মানব জাতি খুবই স্মার্ট এবং এদের বাঁচার অধিকার রয়েছে। মানব জাতিকে একটা সুযোগ আপনার দেওয়া উচিত। আপনার ওই একটা সেলেস্টেসিয়ার জন্য পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। আমি 7000 বছর ধরে এদের সাথে ছিলাম। তো এখানে সার্সি আরিসামকে মোটামুটি কনভিন্স করতে পারে এবং বলে আচ্ছা ঠিক আছে, আমি মানব জাতিকে আরেকটা সুযোগ দিতে চাই। আর তারপর সে বলে আমি প্রত্যেকটা ইটারনালস এর মেমোরি নিয়ে দেখবো যে মানুষদের সত্যি বাঁচিয়ে রাখা উচিত কিনা, তারা ডিজার্ভ করে কিনা। কারণ ওদের কাছে অনেক গ্রহ রয়েছে, যে কোনো গ্রহে ওরা এরকম বীজ বপন করতে পারবে বা ফার্টিলাইজ করতে পারবে। আর এই কথা বলে আরিসাম একটা ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে চলে যায়। মানে এখানে আরিসামদের অন্য লেভেলের পাওয়ার, অন্য লেভেলের কোন একটা কিছু দেখানো হয়েছে, যেটা এ পর্যন্ত কোনো কমিক্স এর ইউনিভার্সে এরকম দেখানো হয়নি। আর অন্যদিকে আমরা দেখি ব্যাচেলার ডেন চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে মাত্র 7000 বছর বয়সে আমার কোচি গার্লফ্রেন্ড সার্সি কোথায় গেল। আর এরপর আমরা থেনা মেকারিকে দেখি, যারা স্পেসশিপ ডুমোর মধ্যে উপস্থিত হয় এবং মনে করো একজন বন্ধুর খোঁজ করছে, সে কোথায় গেল ইকারিসের কথা। কিন্তু তখনই সেই মুহূর্তে আরেকটা চরিত্র এখানে এসে উপস্থিত হয়, যার নাম হচ্ছে ইরোস। আর এই সিনেমায় তাকে আমাদের থানোসের ভাই হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। তো যাই হোক, ইরোস তাদেরকে আশ্বাস দেয় যে আমি তোমাদেরকে সাহায্য করব বাকি সাথীদের খুঁজে বের করতে। আর এরপর গল্পের শেষে আমরা জন ডেনকে দেখতে পাই, মানে যে আর কি আমাদের নায়িকা সার্সিকে পরিবারের ইতিহাস বলতে চেয়েছিল। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির হাতে একটা ইবনি ব্লেড দেখেছিলাম। তো সেই ওই তরলটা বা ব্লেডটার সামনে রয়েছে। আর ওই ব্লেডটা ডেনকে দেখে ওটার ভেতর থেকে আওয়াজ করে যে মৃত্যু হচ্ছে আমার পুরস্কার। তবে ডেন সেগুলো তোয়াক্কা না করে সেই তরলটা স্পর্শ করে এবং মুহূর্তে তার পেছন থেকে একজন এসে তাকে বাধা দেয়। তো কে বাধা দেয় এটা আমাদের দেখানো হয় না, এটা হয়তো এর পরের পার্টে আমরা জানতে পারবো। তো অ্যাকচুয়ালি এই তরল সম্পর্কে আমাদের যেটা বলা হয়, এই তরলটা ডেনের পূর্বপুরুষরা ব্যবহার করতো এবং তাদের একটা আইডেন্টিটি রয়েছে, পরিচয় রয়েছে, যাদেরকে ব্ল্যাক নাইট বলা হতো। তো বুঝতে পারছে ভবিষ্যতেও আমরা ডেনকে ব্ল্যাক নাইট সুপার হিরো রূপে দেখতে পাবো। আর এই তরলটার অনেক শক্তি রয়েছে
রয়েছে, যেমন এটা একটা ইনচ্যান্টেড তরোয়াল, মানে যেটার মধ্যে থেকে শক্তি বের হয়, এবং এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু এডামিন এবং তার চেয়ে সবচেয়ে শক্তিশালী হাত আলামিনের হাতও কেটে দিতে পারে। তো যাই হোক, আর এছাড়াও এই তরোয়ালটি যার কাছে থাকবে তার ভেতরে ইমরালিটি চলে আসবে, মানে অমর হয়ে যাবে। আর এই তরোয়ালটির আরেকটা পাওয়ার রয়েছে, এই তরোয়ালটি যদি তোমার হাতে থাকে, যে মেয়ে তোমাকে পাত্তা দেয় না ওর সামনে গিয়ে তরোয়ালটি ওর সামনে ধরলে ওর আত্মা তোমার তরোয়াল টেনে নিয়ে নেবে। মানে বুঝতে পারছো, এটা অনেক বেশি শক্তিশালী একটা জিনিস। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি খুবই দুঃখিত, আমি মার্ভেলের এ পর্যন্ত যে কয়টা সিনেমা এক্সপ্লেন করেছি হয়তো সবগুলো মোটামুটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, বাট এই সিনেমাটা হয়তো আমি তোমাদের ভালো মতো বোঝাতে পারিনি। তবে আমি আমার মতো করে আমি বেশ কয়েকটা এক্সপ্লেনের হেল্প নিয়েছি ভালো মতো বোঝার জন্য। হিন্দি বাংলা বেশ কয়েকটা আমি এক্সপ্লেন দেখেছি, কারণ সিনেমা দেখলে ভাই আসলেই বোঝা যায় না, অনেক জায়গায় অনেক কিছু গোজামিল লাগে, বাট এক্সপ্লেন দেখলে এটা ক্লিয়ার হয় আর কি। আমি অনেক কয়েকটা এক্সপ্লেন দেখেছি, তারপরেও এক এক এক্সপ্লেনে এক এক রকম ভাবে বলা রয়েছে। তো এই জন্য আমি যেটা করেছি, সিন দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি যখন বাইকের ভিডিও বানাতাম, আমি BMW S1000RR এর উচ্চতা কতখানি এটা বোঝানোর জন্য এইভাবে বলতাম যে তুমি যদি পালসার চালাতে পারো তাহলে তোমার BMW S1000RR চালাতে হাইট আর 2 ইঞ্চি বেশি লাগবে, মানে এই টাইপে আমি কথা বলতাম আর কি বোঝানোর সুবিধাতে। তো এই সিনেমাতেও আমি ওই রকমই কিছু ইউজ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তবে তারপর আমি জানি না কতখানি বুঝতে পেরেছো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।